দিনাজপুর বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজিমেথ বই প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে একটা চিত্র দেওয়া রয়েছে এবং সেই চিত্রের কিছু তথ্য এখানে উল্লেখ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে ক, খ, গ এই তিনটা প্রশ্ন আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো সবগুলো প্রশ্নের সমাধান করব। আমরা এখন সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে এই চিত্রে ওপি ইকুয়াল টু 2, পিএম ইকুয়াল টু √3। আমরা দেখতেছি এখানের মধ্যে পিএমও নামে একটা ত্রিভুজ রয়েছে। পিএমও সমকোণী ত্রিভুজ, এই যেখানে একটা সমকোণের চিহ্ন আছে, তাহলে পিএমও সমকোণী ত্রিভুজ যেখানে ওপি ইকুয়াল টু 2, এই যে ওপির মান 2, পিএম এর মান √3 এখানের মধ্যে উল্লেখ করা রয়েছে। এবার ক নাম্বার প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করলো tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এই তথ্যটা শুধুমাত্র ক নাম্বারের জন্যই প্রযোজ্য। tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2, থিটার মান আমাদেরকে বের করতে বলছে। তো চলেন এই যে tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2 দেওয়া আছে তথ্যটা, এটাকে ব্যবহার করে আমরা থিটার মান বের করে ফেলবো ইনশাআল্লাহ। ক নাম্বার প্রশ্নটার সমাধানে চলে আসলাম। আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেওয়া tan θ প্লাস cot θ ইকুয়াল টু 2 তাকে লিখলাম। আমরা cot θ কে লিখতে পারি 1/tan θ, কারণ cot θ ইকুয়াল টু 1/tan θ। তাহলে cot θ পরিবর্তে 1/tan θ লিখলাম। এই tan θ নিচে মনে মনে 1 আছে, এই 1 এবং tan θ মানে হর 1 এবং tan θ লসাগু tan θ। 1 tan θ মধ্যে tan θ বার যায়, সেটি দিয়ে লবকে গুণ, তাহলে tan স্কয়ার θ। tan θ মধ্যে 1 বার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে হয় 1। তাহলে আমরা এখন আর গুণ করতে পারি, তাহলে 2 দ্বারা tan θ কে গুণ দিলে 2 tan θ, আর 1 দ্বারা এই লবকে গুণ দিলে tan স্কয়ার θ প্লাস 1। এই 2 tan θ যদি এই পাশে নিয়ে আসি তাহলে -2 tan θ ওই পাশ ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ 0। আমরা এই যে লাইনটা দেখতেছি tan স্কয়ার θ -2 tan θ প্লাস 1, এটাকে আমরা একটা সূত্রে রূপান্তর করতে পারি। কেমন? সেটা হচ্ছে tan স্কয়ার θ কে যদি আমরা tan θ হোল স্কয়ার লিখি, tan স্কয়ার θ কে tan θ হোল স্কয়ার লিখলাম। তো এই যে দেখেন ব্র্যাকেটের ভিতরে যে tan θ লিখলাম, এটাকে আমরা মনে মনে এখন a ভাববো, মনে মনে a ভাববো। এখানে মাইনাস আছে তো মাইনাস চিহ্ন দিলাম। সূত্র বানানোর উদ্দেশ্যে একটা 2 দিলাম, tan θ কে বসাইলাম। এই 1 কে যদি স্কয়ার দিই তাহলে আমরা 1 কে মনে মনে b বলতে পারি, তাহলে 1 কে b বললাম, 1 স্কয়ার। দেখেন যে বিষয় tan θ কে মনে মনে a বলার কারণে আর 1 কে মনে মনে b বলার কারণে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র দাঁড়িয়ে যায়। আগের লাইন আর এই লাইনের মধ্যে কোনো মানের পরিবর্তন হয়েছে? আসলে একটু চেক করি। tan θ হোল স্কয়ার, তাহলে tan স্কয়ার θ হয় -2 tan θ, তাহলে -2 tan θ। 1 কে স্কয়ার করলে 1ই হয়, তাহলে মানের কোনো পরিবর্তন ঘটে নাই, শুধু চেহারাটা পরিবর্তন ঘটতেছে। আমরা যে বললাম মনে মনে tan θ কে a বলবো আর 1 কে b বলবো, তাহলে কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। একদিকের স্কয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়। যদি আমরা 0 কে রুট করি 0ই হয়, -1 ওই সাইডে চলে গেলে হয় +1, তাহলে tan θ ইকুয়াল টু 1, tan θ ইকুয়াল টু 1। তো এই যে tan θ ইকুয়াল টু 1 আমরা পেলাম, তো আমাদের উদ্দেশ্য তো থিটার মান বের করা, তাহলে যেভাবেই হোক এই tan কে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো এই পাশে tan আছে, এই পাশেও যদি আমরা tan আনতে পারি তাহলে উভয় পাশ থেকে tan বাদ হয়ে যাবে। দুই পাশে tan আছে তো tan কে বাদ দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তো এখন এই পাশে tan কীভাবে আনতে পারি? এখানে যে 1 আছে আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, tan 45 ডিগ্রির মান 1, তাহলে 1 এর পরিবর্তে tan 45 ডিগ্রি বসিয়ে দিলাম। তো এখন আমরা উভয় পক্ষ থেকে tan কে বাদ দিয়ে দিতে পারি, তাহলে থিটার মান 45 ডিগ্রি। আমাদের প্রশ্নে বলছিল থিটার মান বের করো, আমরা থিটার মান পেয়ে গিয়েছি 45 ডিগ্রি। তাহলে এই যে আমাদের এখানে ক নাম্বার যেই প্রশ্নটা ছিল থিটার মান নির্ণয় করো বলা হয়েছিল, তো আমরা এখন সেই থিটার মানটা বের করে ফেলছি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার আসেন খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। এই যে একটা রাশি দেওয়া, এই রাশিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখন এই রাশিটার মান নির্ণয় করব।
এখন আমরা যেই কাজটা করব, যেহেতু আমাদেরকে আলাদা কোনো কিছু দেয় নাই, বলছে এটার মান বের করো, তো এটার মান কীভাবে বের করবো? উদ্দীপককে ব্যবহার করে। দেখেন ক নাম্বারে কিন্তু আমরা উদ্দীপককে নেই নেই, কারণ ক নাম্বারে আলাদা একটা তথ্য দিয়ে দিছে, এই তথ্য দিয়ে থিটার মান বের করা সম্ভব, এই জন্য আমরা বের করে ফেলছি। এখন খ নাম্বার অঙ্ক করতে গিয়ে আলাদা করে কোনো তথ্য দেয়নি। তাহলে 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cos স্কয়ার থিটা, এটার মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা উদ্দীপকের এই যে ত্রিভুজটা দেওয়া আছে PMO, এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজকে ব্যবহার করে আমরা sin থিটার মান বের করব। এই ত্রিভুজকে ব্যবহার করে আমরা cos থিটার মান বের করব। যখন sin থিটার মান বের করা হয়ে গেছে, cos থিটার মান বের করা হয়ে গেছে, ওদেরকে বসিয়ে দিব, অঙ্ক শেষ। তাহলে অঙ্কটা কিন্তু সহজ আছে। আমরা জানি এই ত্রিভুজের মধ্যে OPর মান হচ্ছে 2, PM এর মান হচ্ছে √3, আমরা OM এর মান বের করার ব্যবস্থা করব, OM এর মান। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে থিটা আছে, তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, আর সমকোণের বিপরীতে এটা অতিভুজ। তাহলে ভূমি, লম্ব, অতিভুজ এদেরকে ব্যবহার করে sin থিটার মান বের করব, এদেরকে ব্যবহার করে cos থিটার মান বের করে ফেলবো। সহজ আছে। চলেন সবার আগে OM এর মানটা আমরা আগে বের করার ব্যবস্থা করি। সবার আগে OM এর মানটা বের করার ব্যবস্থা করি। আচ্ছা, OM এর মান কীভাবে করে বের করতে পারি? আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। অতিভুজের বর্গ, এই যে OP স্কয়ার, অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, OM স্কয়ার প্লাস PM স্কয়ার। আচ্ছা, এখানের মধ্যে আমাদের OM দরকার, তাহলে OP স্কয়ার মাইনাস PM স্কয়ার ইকুয়াল টু OM স্কয়ার। তো আমরা একদিকের স্কয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়, √OP স্কয়ার মাইনাস PM হোল স্কয়ার ইকুয়াল টু OM। তো এই হচ্ছে বিষয়। আমরা এখানের মধ্যে এইভাবে করে OM এর মান বের করে ফেলতে পারি। আমরা এখন OPর মান বসাবো, PM এর মান বসাবো, ক্যালকুলেশন করলে OM এর মান আমাদের সামনে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল, আমরা এখান থেকে OM এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখন চলে যাই আমাদের সেই খ নাম্বার প্রশ্নের সমাধান করতে গিয়ে। ধাপগুলো আশা করি সবাই বুঝে গেছেন। প্রথমত এই ত্রিভুজকে ব্যবহার করে OM এর মান বের করে ফেলব, এরপরে sin থিটার মান, cos থিটার মান বের করব, তাদেরকে বসিয়ে দিব, রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে আমরা এখন খ নাম্বার অঙ্কে যাই। খ নাম্বার অঙ্কের সমাধান, প্রথমেই আমরা PMO, এই যে ত্রিভুজটা আছে তার তথ্যগুলো লিখলাম, যে এটা সমকোণ, তারপরে কোণ POM, এই যে POM এই কোণটা হচ্ছে থিটা কোণ, POM এটা হচ্ছে থিটা কোণ, OPর মান 2, PM এর মান √3। আমরা যাবতীয় তথ্যগুলো এখানের মধ্যে লিখে ফেললাম। তো এখন আমরা OM এর মান বের করতে চাই। ইতিমধ্যে আপনাদেরকে সবাইকে দেখিয়ে ফেলেছি যে কীভাবে করে আমরা বের করব। তো ওই ক্যালকুলেশন করে আমরা OM এর মান বের করে ফেলছি 1। OM এর মান কত? 1। আচ্ছা, এখন তা OM এর মান তো বের করা হইল, এখন আমরা sin থিটা এবং cos থিটার মান বের করব। এই যে sin থিটা, সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। sin থিটা আমরা কীভাবে করে বের করি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব PM, অতিভুজ OP, তাহলে PM/OP আমরা লিখলাম PM/OP। PM এর মান √3, OP-র মান 2, তাহলে sin থিটার মান √3/2। এবার আসেন আমরা cos থিটার মান বের করব, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাইলে এই থিটার সাপেক্ষে এই যে ভূমি OM আর এই যে অতিভুজ OP, তাহলে OM/OP, OM এর মান 1, OP-র মান 2 বসিয়ে দিলাম। তাহলে আমরা আরও একটা মান পেয়ে গেলাম। এখন আমাদেরকে প্রশ্নতে যেটা বলা হয়েছে, যার মান বের করতে বলা হয়েছে, যে তোমরা মান বের করো 1/1 + sin স্কয়ার থিটা প্লাস 1/1 + cos স্কয়ার থিটা, এটার মান নির্ণয় করো। তাহলে আমরা এখন sin স্কয়ার থিটা মানে কি? sin স্কয়ার থিটা মানে হচ্ছে sin থিটা হোল স্কয়ার, cos স্কয়ার থিটা মানে কি? cos থিটা হোল স্কয়ার। তাহলে আমরা sin থিটার জায়গায় sin থিটার যে মান বের হয়েছে √3/2 সেটা বসিয়ে দিব, বাহিরে একটা স্কয়ার দিলাম, sin থিটা হোল স্কয়ার। cos থিটার মান লিখে বাহিরে স্কয়ার দিলাম, cos স্কয়ার থিটা। এবার এটা একদম নর্মাল ক্যালকুলেশন চলবে, স্কয়ার রুট কাটা, তাহলে থাকবে 3, 2কে স্কয়ার করলে 4, এখানে 1 থাকবে, 2কে স্কয়ার করলে 4। এখন একদম নর্মালি যোগ বিয়োগের কাজটা হয়ে যাবে, এখানে তো বিয়োগ নাই, যোগেরই কাজ হবে পুরাটা। তো আমরা লিখে দিলাম। তো এই যে ব্র্যাকেটের উপরে যে স্কয়ার ছিল, এই যে এখানে হলো 3/4, এখানে হলো 1/4, ওই স্কয়ারের কারণে। তো এখন আমরা এই যে হর, এই যে ভাগ চিহ্ন, এটার নিচে যে হরটা আছে, এইটার আমরা এখন যোগ করব। 1-এর নিচে মনে মনে 1 আছে, 3-এর নিচে 4 আছে, 1 এবং 4-এর লসাগু 4, 1 4-এর মধ্যে 4 বার যায়, 4 একে 4, 4 4-এর মধ্যে 1 বার যায়, 3 একে 3। আমরা এইভাবে করে লিখলাম।
এরপরে এখানের মধ্যে 1 এর নিচে 1 আছে, 1 এবং 4 লসাগু 4, 1 4 এর মধ্যে 4 বার যায়, তাহলে 4 একে 4, 4 4 এর মধ্যে একবার যায়, 1 একে 1, তাহলে এটার আমরা ক্যালকুলেশন করলাম। 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে 1/7/4, 1/5/4। তো এখন আমরা এতটুকুর দিকে একটু খেয়াল করি, এই যে এতটুকুর দিকে 1 বাই, এই যে একটা ভাগ চিহ্ন, এই যে একটা ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের উপরে 1 আর ভাগ চিহ্নের নিচে 7/4, ভাগ চিহ্নের উপরে 1 ভাগ চিহ্নের নিচে 7/4, তাহলে এই যে উপরে 1 তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে গুণ হয়, আর ভাগের পরে যে 7/4 আছে এটা এখন উল্টায়া যাবে 4/7 প্লাস প্লাস। উপরে যে 1 তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে গুণ হয়, ভাগের পরে যে 5/4 আছে এটা এখন উল্টায়া যাবে 4/5, তাহলে আমরা বলতে পারি 4/7 প্লাস 4/5। তো এখন আমরা আবার হরগুলোর লসাগু করতে পারি। 5 এবং 7-এর লসাগু 35, 7 35-এর মধ্যে 5 বার যায়, 4 5 20, 5 35-এর মধ্যে 7 বার যায়, 4 7 28, তাহলে 48/35। কাটাকাটি করা যায় না, তাহলে যেই অবস্থাতে আছে এই অবস্থা দিয়ে থাকবে। তাহলে আমাদেরকে যেই প্রশ্নটা দেওয়া হলো, যে তোমরা মান নির্ণয় করবা 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার থিটা, এটার মান নির্ণয় করো। তাহলে আমরা এটার মান নির্ণয় করে ফেলছি। কত আসছে রেজাল্ট? 48/35। তাহলে আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। এই যে গ নাম্বার প্রশ্নের সমাধান করব, এই ক্ষেত্রে আমাদের চিত্রটা লাগবে। প্রমাণ করো যে সেক আলফা, এই যে এখন থিটা দেয় নাই, আলফা দিছে, সেক আলফা প্লাস টেন আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন আলফা। আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ দিয়ে আমরা অঙ্ক করতে 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 রেজাল্ট হিসাবে আমরা ডান পক্ষ পেয়ে যাব। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো আমরা এই যে চিত্রটা আছে, ত্রিভুজটা আছে, এটাকে ব্যবহার করে আমরা সেক আলফার মান বের করব। আলফাটা কোথায়? এই যে আলফা, কোন ওপিএম এটা হচ্ছে আলফা, কোন ওপিএম এটা হচ্ছে আলফা। এই আলফা কোণের সাপেক্ষে পিএম হচ্ছে ভূমি, আলফা কোণের সাপেক্ষে ওএম হচ্ছে লম্ব। তাহলে আলফা কোণের সাপেক্ষে পিএম ভূমি, ওএম লম্ব, আর সমকোণের বিপরীতে ওপি এটা হচ্ছে অতিভুজ। এটা আমরা মনে রাখবো। এখন আমরা ওই খ নাম্বার যেইভাবে করে করেছিলাম, গ নাম্বার একই সিস্টেমের সামনের দিকে আগাবে। আমরা সেক আলফার মান বের করব, আমরা টেন আলফার মান বের করব। অঙ্কটা করতে করতে ওই রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। তাহলে চলেন আমরা অঙ্কটা শুরু করে দিই। একদম হুবহু খ নাম্বার অঙ্কটার মতোই আমরা কিন্তু এখানে করতেছি। হুবহু খ নাম্বার অঙ্কটার সিস্টেমে আমরা এই অঙ্কটা করতেছি। সেটা হচ্ছে আমরা চিত্রটা লিখে ফেললাম। পিএমও সমকোণী ত্রিভুজ, এখানের মধ্যে কোণ পিএমও এটি হচ্ছে সমকোণ, এই যে এই কোণটা সমকোণ, আর কোণ ওপিএম এটি হচ্ছে আলফা, এই যে আলফা, কোণ ওপিএম এটি হচ্ছে আলফা। ওপির মান 2, পিএম এর মান √3, আর খ নাম্বার অঙ্ক করতে গিয়ে ওএম এর মান আমরা 1 পেয়েছি। তো এখন দেখেন যেই বিষয়টা, আমরা কার কার মান বের করব। আমরা মান বের করব তিনটা জিনিসের, সেক আলফা, টেন আলফা, সাইন আলফা। আমরা সেক আলফার মান বের করব, টেন আলফার মান বের করব, বসাবো, যোগ করে বর্গ করে দেখব কত আসে। সাইন আলফার মান বসাবো, তারপরে ক্যালকুলেশন করে দেখব কত আসে। বাম পক্ষের যেই রেজাল্ট আসবে, ডান পক্ষেরও যদি একই রেজাল্ট আসে, আমরা বলবো দুইটা সমান, এবং সমান হবেই। যেহেতু তারা বলছে প্রমাণ করো, তাহলে সমান হবেই। কারণ প্রশ্ন যখন প্রমাণ করো, দেখাও এই কথা বলে, তখন সেটা আর মিথ্যা হয় না, সেটা সত্যই হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন সেক আলফা, টেন আলফা, সাইন আলফা এদের মান বের করব। তো এখন দেখেন যেই বিষয়টা, আমরা যে সেক আলফার মান বের করব, সেক আলফা মানে কি? সেক কোণ ওপিএম। প্রথমে যদি কোণের নামটা বলি, কোণ ওপিএম, সেক কোণ ওপিএম। আচ্ছা, তো এখন ওপিএম মানে হচ্ছে আলফা, ঠিক আছে লিখলাম। তো এখন দেখেন এই আলফা কোণের সাপেক্ষে এই পিএম এটা হচ্ছে ভূমি, আলফা কোণের সাপেক্ষে পিএম হচ্ছে ভূমি আর ওএম হচ্ছে লম্ব। তো এখানে তো আমরা লিখলাম সেক আলফা ইকুয়াল টু ওপি বাই পিএম, ওপি বাই পিএম। তো ওপি বাই পিএম কেন লিখলাম? ওপি হচ্ছে অতিভুজ, পিএম হচ্ছে ভূমি, অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সেক আলফা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। কিভাবে করে? তার কারণ হচ্ছে দেখেন, আমরা যখন
সেকের সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক। সেকের সাথে কসের সম্পর্ক। তাহলে দেখেন আমরা যখন কস থিটার মান বের করি তখন আমরা লিখি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আমরা যখন কস থিটার মান বের করি তখন আমরা কি বলি? ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা হবে এটার উল্টাটা, সেক থিটা হবে এইটার উল্টা, তাইলে সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই যে সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি হয়, এই জিনিসটাই এখানে আমরা কাজে লাগাবো, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ এই আলফা যেই কোণটা, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ ওপি আর ভূমি পিএম, তাহলে ওপি বাই পিএম, ওপি বাই পিএম। ওপির মান 2, পিএম এর মান √3 বসিয়ে দিলাম। এবার আমরা ট্যান কোণ ওপিএম অর্থাৎ ট্যান আলফা, ট্যান আলফার মান বের করতে চাই। তো ট্যান আলফার ক্ষেত্রে আমরা কি বলবো? সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে ওএম আর ভূমি হচ্ছে পিএম, তাহলে ওএম বাই পিএম, ওএম বাই পিএম মান বসিয়ে দিলাম। এবার আসেন সাইন কোণ ওপিএম অর্থাৎ সাইন আলফা, সাইন আলফার মান বের করি। তো সাইনের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ওএম, অতিভুজ ওপি, তাহলে ওএম বাই ওপি। সাইন আলফা ইকুয়াল টু ওএম বাই ওপি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ওএম বাই ওপি মান বসিয়ে দিলাম। তাহলে আমরা সেক আলফার মান পেয়ে গেলাম, ট্যান আলফার মান পেয়ে গেলাম, সাইন আলফার মান পেয়ে গেলাম। এখন আমরা সামনের দিকে আগাই, একদম সিম্পলি এখন আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আমাদের প্রশ্নে দেওয়া, আমাদের গ নাম্বার প্রশ্নে বাম পক্ষতে যেটা দেওয়া ছিল, প্রমাণ করো যে এটা সমান এটা, বাম পক্ষতে দেওয়া ছিল সেক আলফা প্লাস ট্যান আলফা হোল স্কোয়ার। আমরা সেক আলফার মান বসাইলাম, ট্যান আলফার মান বসাইলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। তো এখন দেখেন √3 দিলে √3 লিখলাম, উপরে 2 + 1 মানে হরগুলো লসাগু করে তারপর আমরা যোগ করতেছি। তো এখন উপরে হয় 3, নিচে হয় √3, আর একটা 3 মানে দুইটা √3, একটা 3 মানে দুইটা √3 গুণাকারে আছে, একটা 3 মানে দুইটা √3 গুণাকারে আছে। তখন এখানে কাটাকাটি করা যায়। আমি আবার একটু দেখাই দিই, 3/√3 হোল স্কোয়ার, 3/√3 হোল স্কোয়ার, একটা 3 মানে হলো দুইটা √3 গুণ আকারে রয়েছে, কারণ দুইটা √3 যদি আপনি গুণ করেন তাহলে √3 হোল স্কোয়ার হবে, স্কোয়ারের রুটে কাটা শুধু 3 থাকবে। তাহলে একটা 3 এর পরিবর্তে দুইটা √3 গুণ আকারে লিখলাম, আর নিচে হচ্ছে √3 হোল স্কোয়ার, একটা √3 কাটা, তাহলে √3 হোল স্কোয়ার থাকে, স্কোয়ারের রুটে কাটা, তাহলে 3 থাকে। আচ্ছা, তাহলে বাম পক্ষের মান আমরা অবশেষে পাইলাম 3, বাম পক্ষের মান কত? 3। এবার আমরা ডান পক্ষের মান নির্ণয় করব। ডান পক্ষতে দেওয়া ছিল যেটা, সেটা লিখলাম, সাইন আলফার মান বসালাম। এবার 1 এর নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু, লসাগু করার পরে 1 2 এর মধ্যে 2 বার যায়, 2 1 কে 2, 2 2 এর মধ্যে 1 বার যায়, 1 1 কে 1, তাহলে 3/2। 1 এর নিচে 1 আছে, 1 আর 2 এর লসাগু 2, একই রকমভাবে লিখলাম, এখানে হয় হাফ। এই যে এটা ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের উপরে একটা অংশ, ভাগ চিহ্নের নিচে একটা অংশ। তো উপরের অংশটা লিখে ফেললাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, ভাগকে উল্টায় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে। তো 2 2 কাটা, তাহলে 3 বের হইলো। আমরা ডান পক্ষের মানও দেখতে পাইলাম 3 বের হয়েছে। তাহলে বাম পক্ষতে যেই রাশিটা দেওয়া ছিল তার মানও 3, ডান পক্ষতে যেই রাশিটা দেওয়া তার মানও 3, তাহলে দুই পক্ষ পরস্পর সমান, প্রমাণ হয়ে গেছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান। তাহলে এই যে আমরা, এই প্রশ্নটা ছিল দিনাজপুর বোর্ড 2022। তো দিনাজপুর বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে খুব সহজভাবে সমাধান করে ফেললাম। প্রশ্নের সাথে কিউআর কোডও দেওয়া রয়েছে, আপনাদের সুবিধা হবে যে কোনো একটা জায়গাতে সমস্যা হইলেই আপনি ওই কিউআর কোডে স্ক্যান করা মাত্রই ওই অঙ্কের সমাধানটা পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি সুবিধার। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।